লেডিস এন্ড জেন্টলম্যান, ভাইরা এবং বোনেরা, যেটা হবার ছিল সেটা হয়ে গেছে, আর যেটা হবার সেটা হবেই হবে। ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই এর স্টার ইমরান হাসমি আর প্রাচী দেসাই এখন এখানে পৌঁছে গেছে। সবাই হাততালি দিন। তাদের সঙ্গে কথাও হবে আর সাক্ষাৎও হবে, কিন্তু তার আগে ইমরান হাসমি আর প্রাচী দেসাই এর অসাধারণ পারফরমেন্স তো দেখুন। জোরে হাততালি প্লিজ। सागर तुम्हारा तेरी धीमी धीमी लहरों की झुम झुम साधी साधी सांसों को এদিকে এসো ইমরান, প্লিজ। ইমরান, আমরা খুব শুনেছি তোমার এই ফিল্মটার ব্যাপারে। প্রাচী, ও মাই গড, এটা কি করে হলো? আমার গায়ে তুমি ভেঙে ঠিক আছো তো? পড়তো। সিকিউরিটি গার্ড কে আছে এখানে? হ্যাঁ স্যার বলুন। এটাই আপনাদের সিকিউরিটি? একজনের প্রাণ এক্ষুনি চলে যাচ্ছিল। কি করছিলেন আপনারা? যদি ইমরান আমায় না বাঁচাতো তাহলে? আমরা লজ্জিত ম্যাডাম, কিন্তু ম্যাডাম আমরা সব ঠিকঠাক চেক করেছিলাম। আর স্যার, আমরা আমাদের গেস্টদের যথেষ্ট কেয়ার করি। এটাই কেয়ার করছিলেন আপনারা? আমি জানতে চাই যে কে করেছে এই সব। এক্ষুনি সিআইডি কার্ড। স্যার এমন করবেন না, এখানে প্রেস রয়েছে, আমাদের হোটেলের বদনাম আপনার হয়ে কি যাবে। হবে সেটা আমার জেনে লাভ নেই। এটা একজনের জীবন মৃত্যুর ব্যাপার। আমার মনে হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট নয়, কেউ ভেবে চিন্তে এটা প্ল্যান করেছেন। সিআইডি কে ডাকো। ইমরান বাবু, বলুন। আপনি কি বলতে চাইছেন এটা কেউ ষড়যন্ত্র করে করেছে, কেউ জেনে শুনে করেছে? এটাও তো হতে পারে যে এটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার কেন এটা মনে হচ্ছে যে কেউ তোমাকে মারতে চায়? আমার একজন ফ্যান আছেন, শো শুরু হওয়ার আগে আমাকে হুমকি দিয়েছে। তার মানে এটা আপনার ফিল্ম সংক্রান্ত কোনো ব্যাপার? ও আমাকে বলেছিল যে আমাকে এর খেসারত দিতে হবে। তুমি কাউকে বলনি কেন? এক্স্যাক্টলি, বলা উচিত ছিল যখন আপনার প্রাণের ঝুঁকি আছে। স্যার, এই দেখুন,
এই দড়িটা এখান থেকে কাটা হয়েছে, অর্ধেক কাটা হয়েছে আর বাকিটা ছিঁড়ে গেছে। দড়িটা কেটেছে? আপনি সবকিছু ঠিকঠাক দেখেননি, তাই না? দেখেছিলাম স্যার, আমাদের যিনি মেনটেন্যান্স অফিসার তিনি নিজে চেক করেছিলেন। কোনো রকম চেক না করে স্যার আমরা কাজ করি না। আচ্ছা, খুব ভালো চেক করেছে দেখছি আপনার অফিসাররা। কোথায় আছে ওই লোকটা? এইদিকে স্যার। চলো দেখি। আচ্ছা ইমরান বাবু, আপনি বলছিলেন আপনার কোনো ফ্যান আছে যে আপনাকে হুমকি দিয়েছিল। হ্যাঁ। এগুলো পাঠায় কি করে? মানে আপনার সঙ্গে ফোনে কথা বলে, আপনার সঙ্গে দেখা করে, বা কিছু লিখে পাঠায়? ও আমাকে লেটার পাঠায়। লেটার্স? আচ্ছা, সেগুলো আছে আপনার কাছে? হ্যাঁ আছে, আমি আপনাকে দেখাচ্ছি। প্লিজ। অফকোর্স। স্যার ইনি সেই লোক যিনি মেনটেন্যান্সটা দেখেন, মানে এই ঝাড়বাতির ব্যাপারটা। আপনি পুরো মেনটেন্যান্সটা দেখেন? হ্যাঁ স্যার। অভিজিৎ দা, কি জানতে পারলে? স্যার এখনো পর্যন্ত বিশেষ কিছু নয়, এই ভদ্রলোক মেনটেন্যান্সটা দেখেন। আজকে আপনি স্যান্ডেলিয়ার চেক করেননি? চেক করেছিলাম স্যার। তো তাহলে ওই ঝাড়বাতিটা পড়লো কি করে ওপর থেকে? স্যার আমি জানি না স্যার। শোনো সুরেশ, সত্যিটা কি তাড়াতাড়ি বলো। স্যার কারোর কাছে টাকা নিয়েছো ঝাড়বাতিটাকে ফেলে দেওয়ার জন্য? স্যার কি কথা বলছেন আপনারা? তাহলে কিভাবে হলো এটা? কে বেঁধেছিল ঝাড়বাতিটা? কমলেশ বেঁধেছিল। কমলেশ? এই কমলেশ কোথায়? ডাকো তো ওকে। মানে ওই আসলে ও ছুটি নিয়ে বাড়ি গেছে। কিন্তু কেন? ও বলছিল ওর শরীর খারাপ, হসপিটালে যেতে হবে, ওই জন্যে আর কি। আচ্ছা আচ্ছা, আজকেই শরীর খারাপ হতে হলো? আর ওর কোনো ছবি টবি আছে এখানে? ফটো? হ্যাঁ আছে স্যার। একটু ছবিটা দাও আর অ্যাড্রেসটাও দেবে। ওর খবর আমরা সবাই নেব। চলো কুইক। ওকে স্যার। এই ল্যাডারের যতগুলো ফিঙ্গারপ্রিন্টস আছে সব কটা কালেক্ট করি, বোঝা যাবে কে কে উঠেছিল এই সিঁড়ি দিয়ে ঝাড়বাতি বাঁধার জন্য। যেটা তুমি শুরু করেছো সেটা বন্ধ করো, না হলে এর জন্য তোমাকে বড় মূল্য চোকাতে হবে। কি কি বন্ধ করতে চায়? স্যার হ্যাঁ, কোনো ফ্যান হবে হয়তো ইমরানের, মজা করার জন্যই পাঠিয়ে দিয়েছে হয়তো লেটার। না, এটা মজা করে পাঠানোর চিঠি নয়, কোনো না কোনো ব্যাপার একটা আছেই। হ্যাঁ, কোনো না কোনো ব্যাপার নিশ্চয়ই আছে। ইমরানও তো বলছিল যে ওর ফিল্মের সেটে কিছু না কিছু হয়েই চলেছে। স্যার আমার মনে হয় এমন কোনো লোক হবে যে ইমরানকে ফিল্মে কাজ করতে বাধা দিতে চাইছে, বা হয়তো ফিল্ম বন্ধ করতে চাইছে। কিন্তু কেউ তাকে কাজ করতে বাধা দেবেই বা কেন? সেটাই তো, কাজ করতে বাধা কেন দেবে? কিন্তু এটা যেই করুক সে ইমরানের খুব কাছেরই লোক হবে, যে ইমরানের প্রতিটা মুহূর্তের খবর রাখে, ইমরান কোথায় যায়, কার সাথে দেখা করছে, সবকিছু। তার মানে লোকটা এমন কেউ হবে যে ইমরানের সাথে থাকে। আমি বলতে চাইছি এমন কেউ যে ওর সাথে কাজ করে, কোনো কলিগ অথবা বন্ধু বান্ধব। হ্যাঁ বিবেক, খালি হাতে এসেছো নাকি কাজের খবর নিয়ে এসেছো? কাজের খবর নিয়ে এসছি। কি? স্যার আমি কমলেশের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওখানে কিচ্ছু নেই। তাহলে এতে আনন্দের কি আছে? তুমি জানো না যে আমি না শুনতে অভ্যস্ত নই? কিন্তু ওরা বলছিল যে কাল থেকে কমলেশকে দেখেনি। ওর ছবিটা আশেপাশে কাউকে দেখিয়েছো? হ্যাঁ স্যার, আমি ফটো দেখেই জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু কেউই ওকে দেখেনি। স্যার মনে হয় কমলেশ ঝাড়বাতিটা ফেলে দেওয়ার পর কোথাও গিয়ে লুকিয়েছে। হতে পারে। আরে কাজ করি, এই লেটারটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর আগে এটাকে আমরা প্রজেক্টরে দেখব। এই হাতের লেখাটাকে দেখো, ভালো করে দেখো। মনে হচ্ছে এটা যে লিখেছে তার হাত কাঁপছিল লেখার সময়। দেখে মনে হচ্ছে না যে লেখার সময় হাত কাঁপছিল? এই লোকটার মাথাও ঠিক নেই। কিন্তু ইমরান কখনো এই ব্যাপারে রিপোর্ট লেখায়নি। সেটাই তো, এত সিরিয়াস ব্যাপার, কিছু তো করা উচিত ছিল ওর। এক মিনিট, এটা আবার কি?
মনে হচ্ছে এটা ওয়াটারমার্ক। হ্যাঁ স্যার, এটা তো ওয়াটারমার্ক। হ্যাঁ, ER এজেন্সি। ইয়েস স্যার, ER এজেন্সি। পেপারে মিশে ছিল, ওই জন্য খালি চোখে দেখতে পাইনি। যেই প্রজেক্টরে ফেলেছি তখন ভালো করে দেখা যাচ্ছে। মনে হয় এই নোটটা এই কোম্পানির লেটার প্যাডেই লেখা হয়েছে। আর এটাও তো হতে পারে যে এই লেটারটা লিখেছিল ওই লেটার হেড থেকে কোম্পানির নামই মুছে দিয়েছে, যাতে কেউ জানতেই না পারে। কিন্তু ও এই ওয়াটারমার্কটা মুছতে ভুলে গেছে। সিআইডি ব্যুরো। হ্যাঁ, কে? কোথায়? আপনি কে বলছেন? আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। স্যার, হ্যাঁ, কুড়িওয়াড়াতে একটা বাড়ি একটা লাশ পাওয়া গেছে, প্রায় 30-35 বছরের লোক। বাড়ির ভেতরে লাশ? বেশি মদ খেয়ে নেয়নি তো? এই জায়গাটা কমলেশের বাড়ির কাছেই। আচ্ছা, কমলেশের বাড়ির পাশে? ইয়েস স্যার। সচিন, একটা কাজ করো, তুমি কুড়িওয়ালা যাও ওই বাড়ির কাছে আর দেখো ওটা কার লাশ। খোঁজ নাও ওখানে কি হয়েছিল। আরে এই অফিসে কেউ কাজ করে না নাকি? পুরো অফিস খালি। একটা মেয়ে বসে আছে। স্যার, একে জিজ্ঞেস করে দেখছি। এক্সকিউজ মি, তুমি? হ্যাঁ, তুমি এখানে কি করছো? তুমি ওখানেও ছিলে না, ইমরান হাশমির প্রোগ্রামে, যেখানে ওই ঘটনাটা হয়েছিল? হ্যাঁ ছিলাম। ও, তার মানে তুমি এই ER এজেন্সিতে কাজ করো? হ্যাঁ, ওই আমাদের কোম্পানি ওই ইভেন্টটা হ্যান্ডেল করেছিল, কিন্তু ওখানে যা হয়েছে সেটাতে আমাদের কোনো হাত নেই। আমরা তো শুধু আমাদের কাজ করেছি। আমরা তো কিছু জিজ্ঞাসাই করিনি কিছু করেছেন কিনা। অবশ্য আমরা এখানে জিজ্ঞাসা করতেই এসেছি। অফিসের বাকি সব লোক কোথায়? ওই আমাদের সব স্টাফরা একটা চ্যারিটি প্রোগ্রামে গেছে, সেই কারণেই আজ অফিসে কেউ আসেনি। আচ্ছা, আপনি একটু এই চিঠিটা দেখুন। এই চিঠি? আগে হ্যাঁ, এই লেটারটা ওই লোকটাই পাঠিয়েছে যে হুমকি দিয়েছিল ইমরান হাশমিকে। আর এই পেপার যাতে এই চিঠিটা লেখা হয়েছে, এই পেপারটা এই অফিসেরই প্রপার্টি, এই অফিসের। এখান থেকে? আগে হ্যাঁ, এখান থেকেই। তো আমরা ভাবলাম এটা দেখি একটু জিজ্ঞাসাবাদ করি। আপনারা বলতে চাইছেন এই লেটার এখান থেকে কেউ লিখেছে? হ্যাঁ, লেটার এখান থেকেই কেউ লিখেছে। এবার এই লেখার ধরনটাকে ভালো করে দেখো আর বলো এটা এখানের কার হাতের লেখা। আমি জানি না এটা কার হ্যান্ডরাইটিং। আপনারা যদি কাল অফিসে এসে জিজ্ঞাসা করেন তো আমাদের সব স্টাফরা থাকবে। আর তাছাড়া আমি তো এখন বাড়ি চলে যাচ্ছি। কেন, কি হয়েছে? সকাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই। ও, আপনারও শরীর খারাপ? মনে হয় ওয়েদারটাই খারাপ। হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনি যান। থ্যাংক ইউ। যাকেই দেখছি তারই শরীর খারাপ হয়ে যাচ্ছে। সিন্ধু, কেউ নেই এখানে। আপনারা কারা? কোনো কোম্পানি থেকে এসেছেন? আজ্ঞে না, সিআইডি আমরা। সিআইডি থেকে? কিন্তু আপনাদের এখানে কি কাজ? আপনি কে? আমি এখানে এই অফিসের এমপ্লয়ি। কাজকর্মের কথা পরে হবে। এই লেটারটাকে দেখে বলুন তো এই হ্যান্ডরাইটিংটা কার? যেই এই লেটারটা লিখুক না কেন তার হাত কাঁপে। আপনার স্টাফদের মধ্যে এমন কেউ আছে যে লেখার সময় হাত কাঁপে? মানে আমাদের এখানে হ্যাঁ স্যার, নিমিষা ম্যাডাম,
উনি যখনই কিছু লেখেন তখন লেখার সময় ওনার হাত কাঁপে। নিমিষা? হ্যাঁ স্যার, ওই উনি আমাদের বসের সেক্রেটারি। এই তো এখন চলে গেলেন। মাই গড, অর্থের বাইরে না চলে যায়। অ্যাড্রেসটা দিন। সরে যান আপনারা, প্লিজ সরে যান, রাস্তা দিন। আর আপনারা লাশের এত কাছে কেন? সব সূত্র মুছে যাবে, প্লিজ। এরা কোন সূত্রর কথা বলছে স্যার? তুই তো আমাকে ভাসিয়ে দিবি, একদম চুপ করে দাঁড়া। এটা তো কমলেশ। আর আপনাদের মধ্যে বিনোদকে? আগে আমি বিনোদ, আমি ফোন করেছিলাম। এ কি করে মারা গেল? স্যার কিভাবে মরলো তা জানি না। এখানে অনেকক্ষণ ধরে বসেছিল, তারপর যখন উঠে যেতে গেল হঠাৎ পড়ে গেল আর মারা গেল স্যার। কোথাও রক্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু ঠোঁট পুরো শুকিয়ে গেছে স্যার, নীল হয়ে গেছে। তার মানে বিষ? সেরকমই লাগছে স্যার। মানে বিষ ছিল মদে? এখানে তো মদ খেতেই এসেছিল। আচ্ছা, কোথায় বসেছিল? স্যার ওখানে। এইখানে? হ্যাঁ স্যার। কমলে সেখানেই বসেছিল? হ্যাঁ ওখানে। গ্লাসে মদ আছে? একটু আছে স্যার। এখানে দুটো গ্লাস, তার মানে হলো দুজন ছিল এখানে। এখানে কি আরেকটা লোকও বসেছিল? আগে হ্যাঁ। কে ছিল তাকে তুমি চেনো? না স্যার। এইখানে ওই দ্বিতীয় লোকটা এখানে বসেছিল। তার মানে হলো এইখানে। এটা কি? জুতোর ছাপ রয়েছে। বিবেক, এটা দেখো এখানে। মানে জুতোর ছাপটা ওই লোকটারই যে খুন করেছে। এখান থেকে এই ছাপটা নাও। ও এখানে রেগুলার আসতো? যেভাবে কথা বলছিল মনে হলো বন্ধু, কিন্তু দ্বিতীয় জনকে একটু আলাদা লাগলো। আলাদা মানে? ও সিকিউরিটি গার্ডের ড্রেস পরেছিল, মনে হয় কোনো সিকিউরিটি এজেন্সিতে কাজ করে। সিকিউরিটি গার্ডের পোশাক? এক কাজ করুন, আমাদের সাথে চলুন। স্যার আমি কি করেছি স্যার? দেখুন, আপনি কিচ্ছু করেননি, কিন্তু আপনি খুনিকে দেখেছেন। তো আমাদের সাহায্য করুন স্কেচ তৈরি করতে, যাতে করে এই লোকটাকে সহজে ধরতে পারা যায়। স্যার আমি চেষ্টা করব স্যার। এ কি, মেন দরজা খোলা? নিমিষা? আর লাইটগুলোই বা অফ কেন? নিমিষা! স্যার মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। সুইচ বোর্ড আশেপাশেই থাকার কথা। এই তো এখানে আছে। আরে এখানে তো পাওয়ার কাট করে দিয়েছে কেউ। দরজাও খোলা আর কারেন্টও নেই, মানে কিছু গন্ডগোল আছে। চেক করি ঘরে। কেউ আছেন ঘরে? নিমিষা? নিমিষা! নিমিষা? নিমিষা? আরে ইমরানের ছবি? এটা কি চক্কর? দয়া, কাজল, এই দেখো
ও, তার মানে নিমিষাই ইমরানকে এরকম হুমকি দিচ্ছে? হতে পারে। এত সব ফটোগ্রাফস! আউচ! কাজল, ও মাই গড, স্যার! ও নো, মাই গড, দেখো তো বেঁচে আছে কিনা। নো স্যার, মরে গেছে। স্যার এই দেখুন, এর হাতে কাটার দাগ আছে, মনে হচ্ছে সুইসাইড করেছে। সুইসাইড? এর হাত এভাবে কেটেছে যখন, আশেপাশে কোনো ছুরি তো অবশ্যই পাওয়া উচিত। সরাও এটাকে। স্যার এই দেখুন, হ্যাঁ? এখানে কিছু ছাপ আছে। ও, কাজল একটা কাজ করো, আমাদের ওই স্প্রেটা একবার নিয়ে এসো। ইয়েস স্যার। ও আত্মহত্যা করেছে কি করেনি সেটা এত তাড়াতাড়ি বলা যাবে না। অভিজিৎ, হ্যাঁ, আমার কিন্তু গল্পটা একটু অন্যরকম মনে হচ্ছে। এই পোস্টারগুলো পুরনো নয়, মনে হচ্ছে সদ্য সদ্য পেস্ট করা হয়েছে। হ্যাঁ তাই হবে। আরে হ্যাঁ, গাউন তো এখনো শুকোয়নি। সরি স্যার। জুতোর ছাপ, এটা নিমিষের তো হতে পারে না, এটা কোনো পুরুষ মানুষের। রক্তের মধ্যেই জুতোর দাগ, তার মানে এখানে কোনো লোক দাঁড়িয়েছিল যখন এই রক্ত মাটিতে পড়ছিল। এর অর্থ হলো এটা আত্মহত্যা নয়, খুন হয়েছে, কেউ ওকে খুন করেছে। কাজল একটা কাজ করো, এই জুতোর ছাপটা তুলে নাও, আর ইমরান হাশমির যত পোস্টার আছে সেগুলো নিয়ে নাও। এবার যাবো। বস, দেখে মনে হচ্ছে এই মেয়েটি আত্মহত্যা করেনি। এখানে হাত কাটার চিহ্ন আছে। এটা দেখে কি সবকিছু বলা যায় স্যার? হ্যাঁ ফ্রেডি, শোনো আমি বলছি, এর হাতটাকে ডান দিক থেকে বাঁ দিকে কাটা হয়েছে, মানে ডান দিকে ক্ষতটা একটু মোটা এই রকম, আর ক্রমশ বাঁ দিকে আসার সময় শুরু হয়ে গেছে। যদি আমি নিজে আমার হাতটা কাটি তাহলে ওর ক্ষতটা বাঁ দিক থেকে ডান দিকে আসবে এইরকম, আর বাঁ দিকের ক্ষতটা মোটা হবে আর ডান দিকেরটা শুরু হয়ে যাবে। কিন্তু এরকম হয়নি। তার মানে মনীষা নিজের হাত নিজে কাটেনি? এই কথাটা আমি জোর দিয়ে বলতে পারি। আর দ্বিতীয় কথা, যদি কেউ আত্মহত্যা করার জন্য নিজের হাতটা কাটে, বেশিরভাগ একটাই কাজ করে, সে ওই জায়গায় শুয়ে পড়ে নিজের হাতটা কাটে। যদি ধরে নিই এই মেয়েটি আত্মহত্যা করেছে আর ওখানেই শুয়েছিল, তাহলে ছুরিটা কোথায় গেল যেটা দিয়ে নিজের হাতটা কেটেছে? ছুরি তো খুনি নিজের সাথে নিয়ে গেছে। এক্স্যাক্টলি, সেইটা তো আমি বলতে চাইছি। ছুরিটা ও নিজে লুকায়নি। আরে ভাই, যে আত্মহত্যা করছে তার ছুরি লুকানোর দরকারটা কি? কথাটা তো সত্যি, কিন্তু এই কমলেশ, ওর মৃত্যু কিভাবে হলো? হ্যাঁ, এর মৃত্যুটা হয়েছে বিষ খাওয়ার জন্যে অথবা খাওয়ানোর জন্যে। আরেকটা ব্যাপার জানা গেছে স্যার। সেটা কি? এই দুজনের খুনি একজনই। দুজনেরই খুনি এক? এটা কিভাবে হতে পারে ডক্টর সারিকা? একে বিষ দিয়ে মারা হয়েছে, এর হাত কেটে। তাহলে তো স্যার, নিমিষার ঘর থেকে যে জুতোর ছাপ পাওয়া গেছে, ওই ছাপটা
আর যে জুতোর ছাপটা আমরা বার থেকে পেয়েছি ওই ছাপটা একই রকম। তার মানে এই খুনি ওই সিকিউরিটি গার্ড যে কমলেশের সাথে বারে বসেছিল। একদম তাই। আর ওই যে ইমরান হাশমির পোস্টার্স যেগুলো নিমিষার ঘরে লাগানো ছিল, সেগুলো নিমিষা নয় বরং অন্য কেউ লাগিয়েছিল জেনে বুঝে নিমিষাকে ফাঁসানোর জন্য, যাতে লোকের মনে হয় নিমিষা নিজেই ইমরানকে বিরক্ত করছে। তার মানে যে লোকটা এই পোস্টারগুলো লাগিয়েছে তার আঙুলের ছাপ ওগুলোতে নিশ্চয়ই আছে, কারণ পোস্টারগুলো লাগানোর সময় ছাপ তো নিশ্চয়ই লাগবে। হ্যাঁ আছে তো। কার আঙুলের ছাপ? সেই লোকটা যে কমলেশের সাথে বারে বসেছিল। বস, ওই লোকটি হাত দিয়ে গ্লাসটা ধরেছিল, গ্লাস ধরলো তো আঙুলও লাগলো, আঙুল লাগার সঙ্গে সঙ্গে আঙুলের ছাপও এলো। এই আঙুলের ছাপগুলোকে আমরা ওই ইমরান হাশমির পোস্টারে লেগে থাকা আঙুলের ছাপগুলোর সঙ্গে ম্যাচ করে দেখেছি। দুটো আঙুলের ছাপই একটাই লোকের। বেশ, একটা কথা তাহলে বোঝা গেল, এই সমস্ত কাণ্ড ওই সিকিউরিটি গার্ড করেছে। আচ্ছা সালুখে স্যার, ওই লেটার থেকে আপনি কিছু পেলেন যেটা ইমরানকে পাঠানো হয়েছিল? হ্যাঁ, ওই চিঠি, ওই চিঠি। এই চিঠিটা যেই লিখে থাকুক সে ড্রাগস নেয়। ড্রাগস নেয়? সেটা আপনি এই কাগজটা দেখেই বলে দিলেন? না না, দেখো ভাই, এই কাগজের ওপর ড্রাগস পাওয়া গেছে। প্রথমে এই কাগজটার উপর ড্রাগসটা ফেলেছিল, তারপর লিখেছিল। ও অদ্ভুত। প্রথমেই লোকটা এই কাগজে ড্রাগস নেয় আর তারপর হুমকি লিখে ইমরানকে পাঠায়। অদ্ভুত লোক। এতগুলো প্রশ্ন, আর এই প্রশ্নের যদি কেউ উত্তর দিতে পারে তাহলে সে হলো সিকিউরিটি গার্ড। এতগুলো সিকিউরিটি গার্ড ওখানে ছিল, কে কে হতে পারে? স্যার, হ্যাঁ, ইমরান তার সমস্ত প্রোগ্রামে আলাদা আলাদা সিকিউরিটি গার্ড রাখে। এখন এতজনের মধ্যে সেই গার্ডটা কে যে খুনটা করেছে এটা কি করে বুঝবো? একবার ফেডরিক, একবার ওই স্কেচটা তৈরি হয়ে গেলে না, তখন জানা যাবে কে ছিল সেই গার্ড যে কাজটা করেছে। ওই সিকিউরিটি গার্ডগুলো ছাড়াও ইমরানের পার্সোনাল সিকিউরিটি গার্ডও থাকে। তাদের মধ্যেও কিছু লোক আছে, কে বলতে পারে তাদের মধ্যে কারোর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ একদম, সেটা হতেই পারে। আর এটাও সত্যি যে পার্সোনাল সিকিউরিটি গার্ডসদের তার মালিকের ব্যাপারে সবকিছু জানা থাকে, তার রুটিন, তার টাইম টেবিল, সবকিছু। ও কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, সবকিছু। স্যার, হ্যাঁ বিবেক। স্যার, যে নিমিষা আর কমলেশকে খুন করেছে সেই গার্ডের স্কেচ তৈরি। এই ছেলেটা ইয়েস, এই সিকিউরিটি গার্ড সেদিন ওখানে ছিল যেদিন ঝাড়বাতিটা পড়ে গিয়েছিল। কিন্তু যতটুকু আমার মনে পড়ছে এ ইমরানের পার্সোনাল সিকিউরিটি গার্ড নয়। সচিন, একটা কাজ করো। স্যার, ইমরানের সেক্রেটারিকে ফোন করে জিজ্ঞাসা করো যে হোটেল হোয়াইট লোটাসে যখন প্রোগ্রাম হচ্ছিল তখন কোন সিকিউরিটি এজেন্সি থেকে সিকিউরিটি আনা হয়েছিল। হ্যালো, আমি সিআইডি ইন্সপেক্টর সচিন বলছি। আচ্ছা, আপনাদের মনে আছে কি হোটেল হোয়াইট লোটাসে যখন ঝাড়বাতিটা পড়ে যায় তো আপনারা, হ্যাঁ, ইমরানের সিকিউরিটির জন্য সিকিউরিটি কোথা থেকে এনেছিলেন, কোন এজেন্সি থেকে? আগে, ওকে, থ্যাঙ্কস। স্যার, ওদের কথা অনুযায়ী ইমরানের সিকিউরিটির জন্য সিকিউরিটি গার্ড এনেছিল এসকে এজেন্সি থেকে। এসকে সিকিউরিটি এজেন্সি? আমরা তো কিছু করলামই না, কিন্তু ফালতু ফালতু এই ঝামেলাটা আমাদের গলায় পড়ে গেল। যদি এরকমই অবস্থা থাকে তাহলে খুব তাড়াতাড়ি এই এজেন্সি বন্ধ করে দিতে হবে। আসুন আসুন, আমি আপনাদেরই অপেক্ষা করছিলাম। স্যার, যখন থেকে আপনাদের ফোনটা পেয়েছি আমার তো চিন্তায় ঘুম হচ্ছে না। এমন লোক রাখেন কেন যে চিন্তা বাড়ায়? হ্যাঁ স্যার, আমি তো লোকজন খুব বেছে বুঝেই রাখি। যদি কেউ ছোটখাটো ভুল করে না তাকে সঙ্গে সঙ্গে বার করে দেওয়া হয়। এই হচ্ছে সেই লোক যে ইমরানের সঙ্গে ছিল ওর সিকিউরিটির জন্য। এই ইমরানকে প্রাণে মারতে চায়, আর ওখানে যে ঝাড়টা পড়েছিল সেই ঝাড়টা ফেলাতেও এর হাত আছে।
এটা তো ঈশান। এ ছিল না ইমরানের সিকিউরিটিদের মধ্যে যখন ইমরানের ফিল্মের প্রমোশন হচ্ছিল? আগে হ্যাঁ স্যার। যার সিকিউরিটির জন্য রাখা হয়েছিল তারই প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল এ, আর যখন ও বেঁচে গেল তখন এ পালিয়ে গেল। না স্যার, ও পালায়নি, ও অফিসেই আছে। ডাকুন ওকে। ঠিক আছে স্যার। ঈশানকে পাঠাও তো। স্যার, অনেক কষ্ট করে সম্মান অর্জন করেছিলাম। একজন মানুষের জন্য সবকিছু ধুলোয় মিশে গেল। এটা তো আগে ভাবা উচিত ছিল না? আসুন আসুন ঈশান, চিনতে পারছেন? হ্যাঁ, সিআইডি। হ্যাঁ, সিআইডি। বল, কেন মারলি কমলেশকে? আমি কমলেশকে মারিনি। এই, দাঁড়া। আমি কিছু দাঁড়িয়ে যা করিনি। বলছি। আমার পিছনে এসো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। আরে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? স্যার মনে হচ্ছে কোথাও গিয়ে লুকিয়ে পড়েছে। যাবে কোথায়? এখানেই থাকবে, চলো খুঁজি। যতই ছটপট কর কোনো লাভ নেই ঈশান, পালানোর সব পথ বন্ধ হয়ে গেছে। এই দাঁড়াও। তোমরা আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, আমার সামনে এলে আমি নিজেকে শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমরা তোমার ধরছি না, গান নিচে রাখো। না, আমি জেলে যেতে চাই না। ওকে ঠিক আছে। আমি জেলে যেতে চাই না। এই কি করছো? ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। বলেছিলাম না এত সহজে তোকে মরতে দেব না। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি স্বীকার করছি যে আমার ভুল হয়ে গেছে। আমি স্বীকার করছি, আমি কমলেশকে টাকা দিয়েছিলাম ওই প্রোগ্রামে ঝাড়বাতিটা ফেলার জন্য। আচ্ছা, আর যেই তোমার কাজ শেষ হয়ে গেল তুমি কমলেশকে মেরে দিলে, তাই তো? হ্যাঁ স্যার, আমি মেরেছি, নইলে ও সবাইকে সবটা বলে দিত। স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ওকে মেরে দিয়েছি। নিমিষাকে তুমি কেন মেরেছো? স্যার ও যদি ধরা পড়ে যেত ও সবকিছু বলে দিত সবাইকে। মানে তুই আমাদের আগে নিমিষের ঘরে পৌঁছে গিয়েছিলি আর তার হাতে শিরা কেটে দিয়েছিস, খুন করেছিস ওকে? হ্যাঁ স্যার, আমি মেরেছি। কিন্তু তুই ইমরানের পিছনে পড়লি কেন? কেন মারতে চাস তুই ওকে? স্যার আমাকে একজন বলেছিল ওনাকে মেরে দিতে। কে বলেছে? জানি না, একদিন আমার ঘরের দরজার বাইরে একটা চিঠি পেলাম, তাতে লেখা ছিল যদি ইমরানকে মেরে দিই তাহলে আমাকে 50 লাখ টাকা দেবে। 50 লাখ টাকা? এই মহারাজটা কে? হ্যাঁ স্যার আমি সেটা জানি না। আর তুই 50 লাখের লোভে পড়ে গেলি? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার আমার বউয়ের ক্যান্সার আছে স্যার, ওর ট্রিটমেন্টের জন্য অনেক টাকার দরকার। ওই চিঠিটা কোথায়? স্যার চিঠিটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। কেন? চিঠিতে লেখা ছিল যে চিঠিটা পড়ার পরেই ছিঁড়ে ফেলতে হবে। আচ্ছা এটা বলো, ওই দিন যখন হোটেল হোয়াইট লোটাসে ইমরানের প্রোগ্রাম চলছিল তখন তুমি কাউকে দেখেছো ড্রাগস নিতে? দেখেছো? হ্যাঁ স্যার। কাকে? প্রকাশকে স্যার। প্রকাশ? এই প্রকাশটা আবার কে? স্যার ইমরানের মেকআপ ম্যান। ইমরানের মেকআপ ম্যান?
হ্যাঁ স্যার, ওকে আমি দেখেছিলাম ড্রাগ নিতে। স্যার, এই লোকটা এখনো ইমরানের সঙ্গেই হয়তো আছে। ওর কোনো প্রোগ্রামে বা কোনো শুটিংয়ে খোঁজ নেই স্যার। আজ ইমরানের কোথায় প্রোগ্রাম আছে? হ্যালো, আমি ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি থেকে। ইমরান হাশমি আর প্রাচী দেশাইয়ের কোনো প্রোগ্রাম আছে নাকি আজ? আছে? কোথায় আছে? হোটেল ক্রাস্টা। এখানে কি কোনো প্রেস কনফারেন্স হচ্ছে ফিল্মের? হ্যাঁ, ইমরান হাশমি আর প্রাচী দেশাইয়ের ফিল্ম ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, স্যার ওটারই কনফারেন্স। কোথায় হচ্ছে? স্যার হচ্ছে, হয়ে গেছে। আপনারা লেট করে ফেলেছেন, প্রেস কনফারেন্স শেষ হয়ে গেছে আর সবাই চলে গেছে। সবাই চলে গেছে? তবে তো মেকআপ ম্যানও চলে গেছে। স্যার স্যার, এদিকে তাড়াতাড়ি আসুন। এক মিনিট, সরে যান, আমরা সিআইডি থেকে। সরে যান, আমার সিআইডির লোক। বেঁচে আছে? হ্যাঁ। প্রকাশ, এটা তো প্রকাশ। তুমি চেনো ওকে? হ্যাঁ স্যার, এই ইমরান স্যারের মেকআপ ম্যান স্যার। কি হয়েছে ওর? এক্ষুনি জানা যাবে কি হয়েছে। ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। তোলো ওকে, আস্তে আস্তে। সরে যান, সরে যান, সরে যান, সাবধানে। এসব কি হচ্ছে স্যার? সেটা তো পরে জানা যাবে। আগে বলো ওর সাথে কে কে ছিল? এর সাথে অনেকেই তো ছিল, কিন্তু আমি প্রাচী আর ইমরান ছাড়া কাউকে চিনি না। ও মাই গড স্যার। হ্যাঁ কাজল, এ দেখুন, এটা কি? এটা কি? ড্রাগস। এতে কিছু লেখা আছে। ইয়ার এজেন্সি। ভালো হয়েছে আপনারা একে ঠিক সময় মতো নিয়ে এসছেন, নয়তো ওর প্রাণও চলে যেতে পারতো। আচ্ছা ডক্টরও কতক্ষণে ঠিক হবে? ঠিক বলা যাচ্ছে না। বিষের কারণে ওনার উপরের পোর্শন প্যারালাইজড হয়ে গেছে। আমার মনে হয় না খুব তাড়াতাড়ি সেরে উঠবেন। দেখুন ডক্টর, এই প্রকাশের সুস্থ হয়ে ওঠাটা কেসের জন্য ভীষণ জরুরি। দেখুন, আমি আপ্রাণ চেষ্টা করব, কিন্তু তারপর ওর ভাগ্য আর আপনাদের। তবে ও শুনতে পায়, বুঝতেও পারে, কিন্তু বলতে পারবে না। কিন্তু ডক্টর, আমরা যদি জিজ্ঞাসাবাদ করি ওকে, তার উত্তর আমাদের হ্যাঁ বানাতে দিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা চেষ্টা করলে ও কিছু তো নিশ্চয়ই বলবে। আরেকটা কথা, প্রকাশের পকেট থেকে এই বিষের শিশিটা পাওয়া গেছে। এর মধ্যে থেকে কেকের গন্ধ আসছে। বিশেষ শিশি আর কেকের স্মেল। কিন্তু এই কেক কোথা থেকে এলো? প্রকাশের তো না মুখে কেক ছিল আর না পেটে, শুধু ড্রাগস ছিল। আমরা ওর কাছে ড্রাগসের পেপারই পেয়েছি, কিন্তু এটা তো টেস্ট করার পরই জানা যাবে যে ড্রাগসের পেপার ওর না অন্য কারো। প্রকাশকে জিজ্ঞেস করে দেখছি, কিছু তো বলবে নিশ্চয়ই। প্লিজ প্লিজ, আপনারা যা কিছু জিজ্ঞেস করবেন একটু ধীরে সুস্থে। প্রকাশ, প্রকাশ, এটা তোমায় অন্য কেউ দিয়েছিল? প্রকাশ, অন্য কাউকে দেওয়ার জন্য? মানে একে ইমরানের উপরে হামলা করতে কেউ বলেছিল, কিন্তু এ হামলা করতে পারেনি, তাই একে বিষ দিয়ে মারার চেষ্টা করা হয়েছে। আর যেই আছে এই সমস্ত কিছুর পেছনে, ও বিভিন্ন লোককে ইউজ করছে যাতে ও নিজে ধরা না পড়ে। দাঁড়াও বিবেক, একটা কাজ করি, হোটেল স্টাফদের জিজ্ঞেস করি যে এই বিষ এলো কোথা থেকে। ওরা নিশ্চয়ই বলতে পারবে। স্যার। হ্যাঁ, কিছু জানতে পারলে ওই কেকের ব্যাপারে? হ্যাঁ স্যার, প্রেস কনফারেন্সের কিছু আগেই হোটেলে কেক কাটা হয়েছিল, আর তার ছবিও রয়েছে।
অভিজিৎ, এই ফটোর মধ্যে তো দেখছি ইমরান হাশমিও আছে, প্রাচী দেশাইও আছে, আর এদিকে প্রোগ্রামের সমস্ত লোকজনও তো রয়েছে। কিন্তু কোনো ছবিতে প্রকাশ নেই স্যার। এর মানে যখন এই ছবি তোলা হয়েছিল তখন প্রকাশ খুনির সঙ্গে ছিল, খুনির হাতে কেক লেগেছিল, আর যখন সে বিষের বোতল প্রকাশের হাতে দেয় তখন ওই কেক প্রকাশের হাতেও লেগে যায়। হ্যাঁ শাহরুখে, কি তুমি এটা জোর দিয়ে বলতে পারো? ঠিক আছে, ওকে। কি হলো স্যার? অভিজিৎ, যে ড্রাগসটা হোটেলের ওই সিগারেটে মোড়া ছিল আর যে ড্রাগসটা প্রকাশের রক্তে পাওয়া গেছে সে দুটো একদম আলাদা। মানে? তার মানে খুনি প্রকাশ নয়, অন্য কেউ খুন করেছে? হ্যাঁ দয়া। আরে কৈলাস কারোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে এখানে। কি? কিন্তু একে দেখে তো আমার অপরাধী বলে মনেই হচ্ছে না, কারণ চোখে মুখে ভয়ের কোনো ছাপই নেই। এক কাজ করো, ফলো করো, কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, ঠিক আছে? ফলো করতে থাকো। ঠিক আছে। সুরেশ এখানে কি করছে? এখানে কার সঙ্গে দেখা করতে এলো? হ্যাঁ কাজল। স্যার, রাহুলকেও গন্ডগোলের মনে হচ্ছে না, সেগুলোই করছে যা ও রোজ করে। এমন তো নয় আমাদের বোকা বানানোর জন্য অ্যাক্টিং করছে। মানে? স্যার, হতে পারে যে ও জানে যে আমরা ওকে ফলো করছি। সত্যি যদি জেনে যায় তাহলে খুবই খারাপ হবে। একটা কাজ করো, তুমি ওখান থেকে বেরিয়ে এসো, আমার মাথায় আরো একটা প্ল্যান আছে। এসে আমার সাথে দেখা করো। ইয়েস স্যার। মাথায় ঢুকছে না কিছু। কাজল, তোমার কেন মনে হলো যে ওরা সব বুঝে গেছে? সরি স্যার, আমার দেখে। আর তুমি এটা ভাবলেই বা কেন? অপরাধীরা যদি জেনেই যায় যে আমরা তাদের পিছু নিচ্ছি তাহলে তো আমাদের কাজ শেষ। অভিজিৎ, খুনি এই তিনজনের মধ্যে কোনো একজন। সেটা তো ঠিক। আমার মাথায় একটা আইডিয়া আছে দয়া। খুনি নিজেই এসে জালে ধরা দেবে। কিছু খবর ফিল্ম দুনিয়া থেকে। ফিল্ম দুনিয়া থেকে খবর পাওয়া গেছে ইমরান হাশমি আর প্রাচী দেশাইয়ের আপকামিং নিউ ফিল্ম ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই এর যে ইভেন্টটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল সেটা সম্পূর্ণ করা হবে। আর কেন অসম্পূর্ণ থেকে গেছিল, হোটেল হোয়াইট লোটাসে কি হয়েছিল সেটা আপনারা নিজের চোখে দেখে নিন। প্রাচী, আর এই ছবি দেখে আপনারা তো বুঝতেই পেরে গেছেন আমাদের ইমরান হাশমি একজন রিয়েল লাইফ হিরো, আর সেই জন্যই উনি চান এই ঘটনাটা ভোলার জন্য এই ইভেন্টটা সম্পূর্ণ হওয়া জরুরি।
আর তাই এই অসম্পূর্ণ ইভেন্টটা আজ রাতে সম্পূর্ণ হবে। আর ইমরান আর প্রাচী সবাইকে একটা সারপ্রাইজও দিতে চান। আর সবার মুখে মুখে একটাই কথা, আমাকে এখানে ডেকেছে কেন? বাইরেও তো দেখা করতে পারতো। এখানে এত অন্ধকারে কিছু তো দেখতেও পাচ্ছি না। তো তুমি এসে গেছো। কে? আজ তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। তোমাকে আজ মরতেই হবে আমার হাতে। ইমরান, এটা কি ধরনের মজা? আমি কোনো মজা করছি না। আজ আমি সব কিছু শেষ করে দেব, সব হিসেব শেষ। ইমরান, এটা রাহুল, তুমি এখানে কি করছো? তোমাকে কতবার সাবধান করেছি। আমি যে চিঠিগুলো তোমাকে পাঠিয়েছিলাম সেগুলো মজা ভেবেছিলে? তাহলে সেটা তুমি ছিলে? হ্যাঁ, তোমার পিছনে এই জন্য পড়েছিলাম কারণ আমি প্রাচীকে বাঁচাতে চাইতাম তোমার হাত থেকে। রাহুল, গুলি চালিও না। রাহুল! বাহ রাহুল, বাহ, খুব ভালো অ্যাক্টিং করো তুমি। তোমার তো সিনেমায় কাজ করা উচিত, খুব সহজেই রোল পেয়ে যাবে। হট! লজ্জা হওয়া দরকার তোর। যে মালিক তোকে এতটা ভরসা করে তাকেই মারতে যাচ্ছিলিস তুই, হ্যাঁ? তাহলে এটা আপনাদের চাল ছিল? হ্যাঁ, যাক তুমি বুঝতে পেরেছো। রাহুল, তোমার আসল রূপটা সবার সামনে আনা দরকার ছিল। এবার বল, কেন করলি এসব তুই? আমি বললাম না, আমি তো শুধু প্রাচীকে বাঁচাতে চেয়েছিলাম। ভেবেছিলাম ইমরান প্রাচীকে মারতে চায়। রাহুল, আমি শুধু ডনের অ্যাক্টিং করছিলাম। ফিল্ম আর রিয়েল লাইফ দুটো আলাদা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ফিল্মটা নিশ্চয়ই দেখবেন। ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর একটু আগে যেতে হবে। তুমি নকশাটা ভালো করে দেখে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ। আর কতটা যেতে হবে বলো তো? হ্যাঁ হ্যাঁ, সামনেই। ওই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে। এই সবাই সামলে এসো। হ্যাঁ হ্যাঁ। চলো এই ভেতর দিয়ে। দেখে শুনে আসো, দেখে শুনে। এই যে এদিকে দেখে আসো। এটাই সেই জায়গা নাকি? হ্যাঁ হ্যাঁ, এসে গেছি। দেখুন, এই জায়গাটাই। হ্যাঁ। চলে এসো, চলে এসো, চলে এসো। আচ্ছা, তোমরা খোঁড়া শুরু করো। আর খেয়াল রাখবে, মাটির থেকে যাই পাবে ওটা যেন কিছু না হয়। খুব সাবধানে বাইরে বার করবে। হ্যাঁ, খেয়াল রাখবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে। চলুন। বুঝলেন, আমার তো এটা বিশ্বাসই করতে মন চায় না যে আমরা বাদে এখানে আর কেউ আসেইনি। আরে আসবেই বা কি করে? এখানকার লোকেরা তো কিছুই জানে না, তারা তো কিছুই বোঝে না। এসব ব্যাপারে এরা মাথাই ঘামায় না। আমরাও জানতে পারতাম না যদি ওই বাচ্চাগুলো পুরনো বাসনগুলো না পেত। ঠিকই বলেছো তুমি। আরে এটা কি? একটু হেল্প করো। লাশ? লাশ? এটা তো কোনো মেয়ের লাশ। হ্যাঁ তো।
আপনারা এখানে জঙ্গলে কি করছিলেন? হ্যাঁ স্যার, আমরা আর্কিওলজিস্ট। ও, আর্কিওলজিস্ট। হ্যাঁ স্যার, আসলে আমরা জানতে পেরেছিলাম যে এখানে মাটির তলা অনেক পুরনো জিনিসপত্র রয়েছে, তাই আমরা ওই খোঁড়াখুড়ি। স্যার, দেখে তো মনে হচ্ছে মেয়েটিকে সম্প্রতি মারা হয়েছে। হ্যাঁ স্যার, আমরাও এটা ভাবছি যে 300 বছরের পুরনো কবরে এই মেয়েটার লাশ আসলো কোথা থেকে। সেটাই তো, 300 বছরের পুরনো কবরে এই মেয়েটা আসলো কি করে? এটা তো 300 বছরের পুরনো লাশ নয়। একে 2-3 দিন আগেই কেউ মেরেছে আর এখানে রেখে গেছে। ফ্রেডরিক, নাতাশা, একে বের করো তো। মেয়েটাকে এই কারণে মেরেছে কারণ এখানে খুব একটা কেউ আসে যায় না। স্যার, এর বডি তো এখনো গরম আছে। কি? হ্যাঁ স্যার। বডি এখনো গরম আছে? মাই গড, এ তো বেঁচে আছে। ফ্রেডরিক, একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্সকে ডাকো। স্যার। জীবন্ত একটা মেয়েকে এখানে কবর দিয়েছে। চেক করো, দেখো এর পকেট থেকে কোনো আইডেন্টিটি পাওয়া যায় কিনা। ভালো করে দেখো। এটা বলুন, এখানে এই এরিয়াতে আপনারা কি কাউকে দেখেছেন ঘোরাফেরা করতে? না স্যার, এই জায়গাটা তো পুরো নির্জন এরিয়া। আচ্ছা, কাউকে আপনারা দেখেননি? কেউই ছিল না স্যার এখানে। ঠিক আছে ফ্রেডরিক, চেষ্টা করো, দেখো দেখো কোনো আঙ্গুলের ছাপ পাওয়া যায় কিনা এর আশেপাশে। ইয়েস স্যার। চেষ্টা করো, খোঁজো আর জোগাড় করো। ভালো হয়েছে মেয়েটা বেঁচে গেছে। জানতে তো পারা যাবে যে কে এই কাজটা করেছে, কে একে মারার চেষ্টা করেছিল। কি হলো ডক্টর সালুকে? ফোন তুলছো না কেন? কোনো প্রবলেম হয়েছে কি? আছে, কটা কথা আছে। কি ব্যাপার, সব ঠিকঠাক আছে তো? না, এমনি তো সব ঠিক আছে, কিন্তু এই ডিএনএ রিপোর্টটা ঠিক নেই। কি? ডিএনএ রিপোর্ট ভুল? এটা কি করে হতে পারে? একই রক্তের দুটো ডিএনএ রিপোর্ট কি করে হতে পারে? দেখো সালুকে, আমি জানি যে তুমি খুব ব্যস্ত, কিন্তু আমার ফোনটা তো তুলতে পারতে। আরে ভাই, এত সমস্যা থাকলে ফোনটা কি করে তুলবো? আপনারও সমস্যা হয় ডক্টর সালুকে, এটা তো নতুন কথা। হ্যাঁ আছে অভিজিৎ, দুটো সমস্যা আছে। একটা তো এইটা বস, যে মেয়েটার এতটা রক্ত বেরোলো সে এখনো বেঁচে আছে কি করে? আর দ্বিতীয়টা এইটা বস, কাপড়ে যে রক্তটা পাওয়া গেছে সেটা দুটো আলাদা আলাদা ধরনের। একটা তো এই মেয়েটির, আর একটা অন্য কারোর। এই দেখো রিপোর্ট, দেখো ডিএনএ। তাই তো সমস্যার কি আছে ডক্টর সালুকে? কাপড়ে অন্য কারো রক্ত লেগে গেছে হয়তো। অভিজিৎ, এই কাপড়ের ওপর অন্য যে রক্তটা রয়েছে ওটা এতটাই বেশি যে সেটা দেখে এমন মনে হচ্ছে যে লোকটা বাঁচতেই পারে না। কিন্তু স্যার, এই মেয়েটাকে যেখানে পেয়েছি তার আশেপাশে তো কোনো প্রমাণ পেলাম না। হয়তো এমনটা হয়েছে যে মেয়েটার উপর হামলা অন্য কোথাও হয়েছে। তাহলে খুব দূরে নয় জায়গাটা, আশেপাশেই হবে। অভিজিৎ, এই যে রক্ত লেগে আছে না এই জামাটার উপর, এর মধ্যে মাটি পাওয়া গেছে, কিন্তু এই মাটিটা কবরের মাটির থেকে আলাদা।
আলাদা ধরনের মাটি? Yes. এই আলাদা ধরনের মাটি আসলো কোত্থেকে? একবার এই মেয়েটার যদি স্মৃতি ফিরে আসে না, তাহলে জানা যাবে এ কোথায় কোথায় গিয়েছিল আর কি কি হয়েছে এর সঙ্গে। আর দ্বিতীয় লাশটা কোথায় থাকতে পারে? এখন ওনার শরীর কেমন আছে? আর কোনো বিপদ নেই তো? স্যার, এত গভীর আঘাত লাগা সত্ত্বেও উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছেন। কি দিয়ে আঘাত করা হয়েছে ওনার মাথায়? আঘাতটা তো দেখে মনে হচ্ছে যে কোনো ভারী জিনিস দিয়ে মেরেছে, লোহাও হতে পারে। লাগার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। আর খুনি হয়তো ভেবেছে যে মারা গেছে। বেচারি দম আটকেও মারা যেতে পারতো। আমাদের পৌঁছতে অনেকটা সময় লেগে গেছিল। তবুও এমন চমৎকার মাঝে মাঝে ঘটেই থাকে। অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে পেশেন্ট কয়েক বছর পর কোমা থেকে বেরিয়েছে। স্যার, একবার যদি এর জ্ঞান ফিরে আসে তাহলে জানতে পারা যাবে ও ওখানে গেল কি করে। স্যারের জ্ঞানও ফিরেছে আর পালসও ঠিকঠাক চলছে। আমাদের জন্য এটা খুব ভালো খবর, যাতে আমরা খুব তাড়াতাড়ি এর সঙ্গে কথা বলতে পারি। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার কথা? তুমি এখন ঠিক আছো। আস্তে আস্তে তোমার চোখ খোলার চেষ্টা করো। আমি কোথায়? আমার মাথাটা এত ঘুরছে কেন? দেখুন, ভয় পাবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনার চোট লেগেছিল আর আমরা আপনাকে হসপিটালে নিয়ে এসেছি। ওনারা আপনাকে সুস্থ করেছেন। আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। তোমাকে কেউ মারতে চেয়েছিল, কিন্তু আমি এখানে কিভাবে? আমি তো ওর সাথে ছিলাম। ওর সাথে কার সাথে ছিলেন আপনি? আমার কিছু মনে পড়ছে না। তোমার নাম কি? নাম? হ্যাঁ, নাম। আমার নাম। আচ্ছা, কি হয়েছিল আপনার সাথে? আপনি কবরে, মানে মাটির নিচে পোতা ছিলেন। আপনার মাথায় চোট ছিল। তোমার উপরে কেউ হামলা করেছিল। প্লিজ মনে করে দেখো। প্লিজ ওকে মেরো না, প্লিজ। রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। কেউ তোমাকে মারবে না। রিল্যাক্স। কে কাকে মারবে? আমার কিছু মনে পড়ছে না, আমি জানি না। স্যার, মনে হচ্ছে কোনো খুন হয়েছে, আরো খুন হতে দেখে ফেলেছে। আবার ওখানে গিয়েই সব দেখতে হবে। আর একটা কাজ করো, এনার ছবি নিউজ পেপার আর টিভিতে দাও, যদি কেউ ওনাকে চিনতে পারে।
স্যার যেই কবর থেকে ওই মেয়েটাকে পাওয়া গিয়েছিল তার আশপাশের সমস্ত জায়গা দেখে নিয়েছি, শুধু এই জায়গাটা বাকি রয়েছে। যে লোকটা ওই মেয়েটাকে এখানে খুন করেছে সেই লোকটা এই জায়গাটা সম্পর্কে সবকিছু জানে। হ্যাঁ নাতাশা, ও এত নির্জন জায়গাতে না হলে কেন আসবে? স্যার মেয়েটাকে এখানে আনতে কেউ তো নিশ্চয়ই দেখেছে। হতে পারে বিবেক যে ওকে রাতেই আনা হয়েছিল। রাতের সময় জঙ্গলে আর কে দেখবে বলো? গরুর গাড়ি এই ঘন জঙ্গলে? এ আবার কি ব্যাপার? রক্ত এই গাড়িতে করেই আনা হয়েছিল ওকে। স্যার এই দেখুন, চুল মনে হচ্ছে কোনো মেয়ের হবে। এই চুলটা ওই মেয়েটারই নয় তো, যে ওই কবরের মধ্যে ছিল? নাকি এটা অন্য কারো? স্যার। হ্যাঁ বিবেক? এখানেও রক্ত লেগে। ও, চাকাতে রক্ত লেগে আছে, চাকাতে কাদাও লেগে আছে। এক কাজ করো বিবেক, এই চাকাটাকেই নিয়ে চলো। ডক্টর সারুকে ঠিক বলে দেবেন গরুর গাড়িটা কোথায় কোথায় ঘুরে এসেছে। সারিকা, এই চুলটাকে টেস্ট টিউবে ফেলে দেখো যে এতে কি কি লেগে আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ সোনালি। এই গরুর গাড়ি কোথা কোথা দিয়ে গেছে এটা জানা দরকারি। ইউ আর রাইট। আমি এক কাজ করি, ওই কেমিক্যালটা নিয়ে আসি। সোনালি একটা কাজ করো, বলো। এটাকে টেস্ট টিউবে ফেলে গরম করে দেখো। হ্যাঁ সালুকে, কাদাটার ব্যাপারে কিছু জানতে পারলে? আরে ভাই, সব সময় ঘোড়ায় জিন দিয়ে আসো, দেখছো না কাজ চলছে। ডক্টর সালুকে। হ্যাঁ এটা দেখতে পাচ্ছ? এই টেস্ট টিউবে যা যা জিনিস ছিল সব আলাদা হয়ে গেছে গরম করতেই। ভেরি গুড, দেখি। এই নাও।
বস, গরুর গাড়ির চাকার মধ্যে গোবর লেগে আছে। গরুর গোবর। গরুর গোবর? দেখো বস, এই গাড়িটা এমন জায়গা থেকে আসছে যেখানে গবাদি পশু পালন টালন করা হয়। মানে স্যার কাউশল? একদম ঠিক। আর এতে যে মাটিটা লেগে আছে সেটা একদম সেই মাটি যেটা কাপড়ে ছিল। স্যার, এই গরুর গাড়ির চাকার থেকে আমরা যে চুল আর রক্ত পেয়েছি সেটা ওই মেয়েটারই। তার মানে ওই মেয়েটাকে বেহুশ করে ওই গরুর গাড়িতে চাপিয়ে আনা হয়েছিল। ঠিক কথা। ওর মনে হয়েছিল যে তো মরে গেছে, তাই কবর দিয়ে দিয়েছে। অভিজিৎ, একটা কাজ করো, খোঁজ নাও ওই কবরের আশেপাশে গরু মহিষের কোনো খাটাল আছে কিনা। আরে এই যে দাদা, শোনো। আরে আরে আমি এখন ব্যস্ত রয়েছি, আমি কাজ করছি, দেখতে পাচ্ছেন না? আমি এখন কাজে যাব। আমরা সিআইডি থেকে একটা কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। সিআইডি? কি হয়েছে? স্যার, সিআইডি নাম শুনলে আমার 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 খুব ভয় করে স্যার। কোনো অন্যায় কাজ করো নাকি? না না স্যার, একদম না। তাহলে ভয় পাচ্ছ কেন? আচ্ছা এটা বলো, তোমার এখান থেকে কোনো গরুর গাড়ি নিখোঁজ হয়েছে? না স্যার, আমার গরুর গাড়ি চুরি হয়নি, সেটা তো এখানেই আছে। এখানেই আছে? তুমি মিথ্যে বলছো না তো? না ম্যাডাম, মিথ্যে কেন বলবো? আপনি আপনি চাইলে দেখে নিতে পারেন, এখানেই আছে। বিবেক, আচ্ছা এবার বলো, এখানে আশেপাশে অন্য কোনো খাটাল আছে গরুর? স্যার আপনি সোজা যান, ওদিকে আরো খাটাল আছে। আচ্ছা স্যার আছে স্যার, গাড়ি এখানেই আছে। থ্যাংক ইউ। শোনো, তুমি এখানের মালিক? না, মালিক তো বাইরে গেছে। কি দরকার আছে বলুন? তোমার এখান থেকে কোনো গরুর গাড়ি নিখোঁজ হয়েছে? কেন দিদি, কি হয়েছে? কেন জিজ্ঞেস করছেন? কেননা আমরা সিআইডি থেকে আসছি, যতটুকু জিজ্ঞাসা করবো সেটুকুর উত্তর দাও। আরে স্যার, ভুল হয়ে গেছে। আমাদের মালিক তো খুব গরিব লোক। ওনার কাছে একটাই গরুর গাড়ি ছিল, সেটাও উনি বিক্রি করে দিয়েছেন ওই জজিনা ডেয়ারিতে। জজিনা ডেয়ারি? স্যার এই ডেয়ারিটা কোথায়? এর নাম তো আমাদের রেকর্ডেও নেই। ম্যাডাম, ওই ডেয়ারি তো অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে। এতদিনে হয়তো রেজিস্ট্রেশনও শেষ হয়ে গেছে, সেই জন্যই কাগজে ওর নামটা পাননি। ও, মনে হচ্ছে এটাই সেই জায়গা যার খোঁজ আমরা করছি। কোথায় আছে এই খাটালটা? হতে পারে এটাই ওই খাটাল যেখানে ওই গরুর গাড়িটা এসেছিল। স্যার ফাঁকা পড়ে আছে। যদি এখানে গরু গাড়ি না থেকে থাকে তাহলে এই খাটালটাই আমাদের কাজের। দেখো তো এখানে আশেপাশে গরুর গাড়ি আছে কিনা। ইয়েস স্যার। পেলাম না স্যার। মনে হচ্ছে ওই গরুর গাড়িটা এখানকারই।
আর নিশ্চয়ই মেয়েটাকে এখানেই মারা হয়েছে, আর তারপর ওর লাশটাকে গরুর গাড়িতে চাপিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এটা আবার কি? ইয়াররিং? ও নো। স্যার মনে হচ্ছে কোনো মেয়ের লাশ। স্যার এর তো মাথাটা কেটে নিয়েছে। হ্যাঁ, যাতে কেউ বুঝতে না পারে যে মেয়েটা আসলে কে। খুনি এর পরিচয় গোপন করতে চেয়েছিল। খুনি গরুর গাড়ি তো নিয়ে গেছে, কিন্তু এই লাশটা রেখে গেছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে বিবেক, যে মেয়েটাকে আমরা কবরের মধ্যে পেয়েছিলাম তার কোনো না কোনো সম্পর্ক এই লাশটার সঙ্গে আছে। একটা সাধারণ লোক এতটা সাহস পাবে না এভাবে মুন্ডু কেটে দিতে। খুনিটা নিশ্চয়ই খুব বিপজ্জনক। সালুকে, একেও কি একইভাবে মারা হয়েছে। একেও বাকি মেয়েদের মতোই মারা হয়েছে। এ দেখো, গলা কাটার ধরন একদম একই রকম। স্যার, যখন আপনি এই গলা কাটা লাশগুলো ফোরেন্সিকে পাঠালেন তখন মনে হয়েছিল যে এরকম 3-4টে কেসেস এর আগেও আমাদের কাছে এসেছিল, যেখানে খুনিকে এখনো ধরা যায়নি। তার মানে সব কটা মেয়ের খুনি একজনই? একদম সিরিয়াল কিলার মনে তো হচ্ছে তাই। কিন্তু স্যার যে এই খুনগুলো করছে সে খুন করার পরে মাথা কেন কেটে নিচ্ছে? যাকে খুন করছে হয়তো তার পরিচয় গোপন করার জন্য। বস, আমার মনে হয় খুনির মাথাটা খারাপ আছে, কিন্তু তা সত্ত্বেও সমস্ত প্রমাণ মুছে দিয়ে গেছে, কোনো সূত্র ফেলে যায়নি। আচ্ছা, সালুকে, এই খুনি নিজেকে যতই চালাক মনে করুক না কেন, আর নিজেকে বাঁচানোর যত রকম চেষ্টাই করুক না কেন, আমরা তাকে ধরবো তো নিশ্চয়ই। নিশ্চয়ই স্যার। এইবার খুনি একটা ভুল করেছে। সেটা কি করে ডক্টর সোনালি? যে মেয়েটা স্মৃতিশক্তি হারিয়ে গেছে সে নিশ্চয়ই খুনিকে দেখেছিল। যদি একবার ও স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে ও খুনিকে চিনতে পারবে। নিশ্চয়ই চিনতে পারবে। ডক্টর প্রকাশ, আপনাকে ক্যাজুয়াল বোর্ডে এক্ষুনি দরকার। এই যে মা, একটু শোনো। হ্যাঁ আঙ্কেল, বলুন কোন ডাক্তারের সাথে দেখা করতে এসেছেন? গোপাল, আপনাকে ওটিতে। মা, এটা আমার নাতনির ছবি, অনন্যার। আপনারাই তো খবরের কাগজে দিয়েছিলেন না? আচ্ছা, কি হয়েছে ওর? আপনাকে 108 নম্বর বেডে। ওর সাথে দেখা করতে চাই। দেখুন আঙ্কেল, আপনি কাঁদবেন না, ও একদম ঠিক আছে। সিআইডি অফিসাররা বাঁচিয়েছে, সময় মতো এনেছে। মা, আমার নাতনির সঙ্গে দেখা করিয়ে দাও, আমি আর থাকতে পারছি না। আপনি ভেঙে পড়বেন না, ওনাকে ওয়ার্ড নাম্বারটা দেখিয়ে দাও। আসুন কাকু। ডক্টর প্রকাশ, আপনাকে ক্যাজুয়াল বোর্ডে এক্ষুনি দরকার। ডক্টর মিত্তল, আপনি 108 নম্বর বেডে তাড়াতাড়ি আসুন। স্যার, হ্যাঁ, কি হয়েছে? স্যার আপনারা ওই যে নিউজ পেপার আর নিউজ চ্যানেলের যে মেয়েটার ছবি দিয়েছিলেন, ওর দাদু এসেছে দেখা করতে। আচ্ছা, কোথায় উনি? এখনই ওয়ার্ড বয় ওনাকে নিয়ে গেছে দেখা করাতে। কি ওয়ার্ড বয় নিয়ে গেছে? কি প্রমাণ আছে যে উনি ওর দাদু? স্যার প্রমাণ তো কিছু নেই, কিন্তু হ্যাঁ উনি বলছিলেন যে মেয়েটার নাম অনন্যা। মেয়েটার নাম বলে দিল, তোর দাদু হয়ে গেল। সরি স্যার, ভুল হয়ে গেছে। খুবই নেগলিজেন্সি এগুলো। চলো, আত্মীয় স্বজন কেউ 20-30 দিয়ে দেবে, ব্যাস, তাহলে কাজ শেষ। মাই গড! কাজল, ওকে সামলাও। বিবেক, দরজা খোলা, ওদিকটা গিয়ে দেখো। ওঠো ওঠো ওঠো। কে করলো এসব? কে ছিল ও? হ্যাঁ, জানি না স্যার, একটা বয়স্ক লোক, ওই আমাকে মারার চেষ্টা করছিল।
মাই গড, ওঠো ওঠো, সামলাও সামলাও নিজেকে। বুড়োর ক্ষমতা তো দেখো, হাসপাতালে ঢুকে হামলা করলো। স্যার খুনি পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ স্যার। অনন্যা তুমি ঠিক আছো? বিবেক, ডাক্তারকে ডাকো। স্যার। অনন্যা, কে ছিল? হ্যাঁ, তুমি চেনো ওকে? না। না? একজন অচেনা লোক ওয়ার্ড বয়ের সঙ্গে এলো আর তুমি চিৎকার করলে না? স্যার আসলে ও আচমকা ঘরে আসে আর ও দরজাটা বন্ধ করে দেয়, আর তারপর ওয়ার্ড বয়কে কিছু একটা মারে। আচ্ছা, তারপর তারপর কি হলো? তারপর ওই ওয়ার্ড বয় অজ্ঞান হয়ে যায় আর ও আমাকে গলা টিপতে আসে। দেখেছেন ডাক্তারবাবু, কতটা বিপদ এখানে। আপনি সিকিউরিটির ব্যবস্থা করুন। আচ্ছা, কিছু কি বলছিল? এখানে সে কিছু বলেছে কি? না। আচ্ছা একটা কথা বলো, রিসেপশনে ও তোমার নাম অনন্যা বলল, তাহলে সত্যি কি তোমার নাম অনন্যা? আমার নাম অনন্যা? হয়তো তোমার নাম অনন্যা। দেখো, যে তোমাকে মারার চেষ্টা করেছে, হয়তো তুমি তাকে এমন একটা কাজ করতে দেখে ফেলেছিলে যেটা অপরাধ, আর ও এটা চায় না সেটা আমরা জেনে ফেলি। মনে করার চেষ্টা করো, কে ছিল? ও ভীষণই কুৎসিত দেখতে ছিল, আর মুখে একটা দাগও ছিল, বোধহয় কাটা দাগ। কোথাও তো দেখেছি ওকে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করো, তুমি তুমি পারবে। কোথায় কোথায় দেখেছি? কোথাও তো একটা দেখেছি। হ্যাঁ, কেক। কেক? হ্যাঁ। আর কিছু? হ্যাঁ, একটা কেক আর আর কি? কিছু লেখা ছিল ওটার উপর। কি কি লেখা ছিল? কি লেখা ছিল? মার্জোনা উইসেস টিনা। হ্যাঁ, মার্জোনা উইসেস টিনা। টিনার জন্য মার্জোনার শুভকামনা। আর আর কিছু? আর না, আর কিছু মনে পড়ছে না। জাস্ট রিল্যাক্স। স্যার, এ খুব ক্লান্ত হয়ে গেছে, এর একটু রেস্টের দরকার। তুমি ভয় পেও না, তুমি এখন একদম ঠিক আছো। নার্স, ইঞ্জেকশন দিয়ে দাও। ওকে। মনে হয় মেয়েটা কোনো পার্টিতে ছিল হামলা হওয়ার আগে, যেখানে কেক আনা হয়েছিল কোনো টিনার জন্য। স্যার, এই মেয়েটা মার্জোনার কথা বলছে। স্যার, হতে পারে এই মার্জোনা কোনো কোম্পানির নাম, আর এই টিনা হয়তো ওখানেই কাজ করে। হতে পারে। কাজল, একটা কাজ করো, তুমি এখানেই থাকো। ওই ওয়ার্ড বয় যে লোকটাকে দেখেছিল তার একটা স্কেচ বানাও। ইয়েস স্যার। আর টিনার খোঁজ এই মার্জোনা কোম্পানি থেকেই পাওয়া যাবে। মার্জনা লেখা ছিল কেকের উপরে? হ্যাঁ স্যার। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন স্যার, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? এই শোন, আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ বলুন স্যার।
টিনা বলে কোনো মেয়েকে চেনেন কি আপনি, কিংবা আপনাদের অফিসে কোনো টিনা নামের মেয়ে আছে? হ্যাঁ স্যার, টিনা এই অফিসেই আছে, ভেতরে আছে। একটু ডাকুন দেখি ওকে, কিছু কথা ছিল। আসুন স্যার, ওকে ডাকছি। টিনা ম্যাম সিআইডি থেকে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। সিআইডি? টিনা ভয় পেও না, আমরা তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করব। আমাকে? কেন? একটা খুন হয়ে গেছে, সেই ব্যাপারেই কিছু জানতে এসেছি। খুন? খুনের ব্যাপারে জিজ্ঞেস করবেন? হ্যাঁ, কয়েকদিন আগে এখানে একটা কেক আনা হয়েছিল, তাতে লেখা ছিল মার্জনা উইসেস টিনা। আপনারা কি করে জানলেন? আনানো হয়েছিল কিনা? হ্যাঁ। এই ছবিটা ভালো করে দেখো। এই মেয়েটা হসপিটালে অ্যাডমিট আছে, তুমি একে চেনো? না, আমি এনাকে আগে কখনো দেখিনি। স্যার, আমি কি দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, এই যে। আমি দেখেছি একে। দেখেছো? কোথায়? টিনার প্রথম দিন ছিল এই অফিসে, আমি ওর জন্য কেক আনতে গেছিলাম বেকারিতে। বেকারি? কোন বেকারিতে? এই তো, ছেলেটা আধ ঘন্টার মধ্যেই চলে আসবে, পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। এই ফটো দেখে বলো তো একে চেনো কিনা? না স্যার, এ কে? 24শে জুলাই মার্জনা কোম্পানিতে কেক গিয়েছিল এখান থেকে। মহিলার নাম টিনা। অফিসের প্রথম দিন ছিল, তার জন্য কেক কাটা হয়েছিল। মনে আছে তোমার? তো তো সেই দিন ওই মেয়েটা আপনার এখানে এসেছিল কি? আপনার কে বলুন তো? সিআইডি। সিআইডি? হ্যাঁ। এক মিনিট স্যার। চেতন, এদিকে এসো তো। হ্যাঁ দাদা, বলুন। এই মেয়েটা দোকানে এসেছিল? আরে দাদা, এটা তো ওই মেয়েটা, যে ওই মেয়েটার সাথে এসেছিল, যার ড্রেসে কেক পড়ে গেছিল, অনেক চেঁচামেচি করলো। মানে আরো একজন ছিল ওর সাথে? হ্যাঁ, অফিসের স্টাফরাও বলছিল যে ওর সাথে আরো একজন ছিল, সেই হবে। হয়তো ওই মেয়েটার বান্ধবী ছিল। আচ্ছা, পরনে কি ছিল বলুন তো? সাদা রঙের টপ পরেছিল ম্যাডাম। সাদা টপ? হ্যাঁ ম্যাডাম, আমরা বলেও ছিলাম যে আপনাকে নতুন টপ কিনে দেবো। এক মিনিট, এটা দেখো তো। এটা পড়েছিল? হ্যাঁ স্যার, টপটা তো এটাই ছিল, কিন্তু এর মাথা কেটে দিয়েছে কেউ। আচ্ছা, আপনি বলুন, আশেপাশে কেউ ছিল ওর সাথে? না ম্যাডাম। তুমি এখানে এমন কাউকে দেখেছিলে যে ওদের ওপর নজর রাখছিল? না স্যার। ছবিটা ভালো করে দেখুন। এরকম কোনো বয়স্ক লোক আশেপাশে দেখেছেন আপনি? বুড়ো? এ আবার বুড়ো হলো কবে? তুমি চেনো ওকে? আরে হ্যাঁ স্যার, আমার এখানে কাজ করে। ওর নাম অমিত। মুখটা অদ্ভুত ধরনের, আর গালে কাটা দাগও আছে। কিন্তু ও বুড়ো কি করে হয়ে গেল? ওসব ছাড়ো, এখন বলো লোকটা কোথায়? এইমাত্র একটা ফোন করতে পিসিওতে গেছে, বললো আর্জেন্ট ফোন করতে হবে। কোথায় এই পিসিওটা? বেকারির পিছনে ম্যাডাম। চলো দেখি, চলো। থেরাপিস্ট এখনো এলো না, এতক্ষণে এসে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, ডক্টর তো বললেন উনি 11টার মধ্যে আসবেন। এখন তো 11:30 বাজে। নার্স, কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমার কি হয়েছে? সব ঠিক আছে। না, আপনাকে দেখে মনে হচ্ছে যেন কিছু একটা হয়েছে। না না, এরকম কোনো ব্যাপার নয়। পেশেন্টকে ব্যান্ডেজ করতে হবে, ইনজেকশনেরও সময় হয়ে গেছে। আমি একদম ঠিক আছি। ঠিক আছে, যান।
কি হলো, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? স্যার নার্স এক্ষুনি ভেতরে গেছে, ব্যান্ডেজ বাঁধবেন আর ইঞ্জেকশন দেবেন। ইঞ্জেকশন? কিসের হ্যাঁ। ইঞ্জেকশন? আমরা জানি না। কিন্তু এখন তো কোনো ইঞ্জেকশন দেবারই নেই। কি কিছু গন্ডগোল মনে হচ্ছে। সিস্টার, দরজাটা খুলুন এবার। নার্স, আমাকে জিজ্ঞেস না করে কোনো ইঞ্জেকশন দেবে না, পেশেন্টের কিছু হয়ে যেতে পারে। বিবেক, পিছনে গিয়ে দেখো। সরে যান, সরে যান। দরজা খুলুন। পিছনে সরো। আরে বলুন না। ও মাই গড, বেরিয়ে গেছে এখান থেকে। কতবার করে বললাম সিকিউরিটি টাইট করুন। আমি এখনই রিসেপশনে ফোন করছি। আমি কিছু করছি। তাড়াতাড়ি করুন। কি হলো স্যার? বেরিয়ে গেছে, পালিয়েছে এখান থেকে। কি? কি হলো? স্যার, ওই নার্স অনন্যাকে অ্যাম্বুলেন্সে নিয়ে পালিয়ে গেল। কন্ট্রোল রুমে ফোন করো, অ্যাম্বুলেন্সের বিষয়ে জানাও ওখানে। অ্যাম্বুলেন্সের নাম্বার নাও এখান থেকে। পিসিও এখানেই কোথাও হবে। ওই যে, মনে হচ্ছে এই পিসিওটাই। আশেপাশে তো কোনো পিসিও নেই, চলো দেখি। কি হয়েছে দাদা? বলছিলাম কি, একটা লোক আছে যার গালে কাটা দাগ রয়েছে, কাটা দাগ, একটু একটু কুৎসিত দেখতে, এসেছিল এখানে। গালে দাগ আছে? ওই অমিত? হ্যাঁ অমিত, এই পাশের বেকারিতে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, একটু আগে এসেছিল এখানে। ও একেবারে কুড়ে। ও কাকে ফোন করেছিল, কি কথা হয়েছিল, কিছু জানেন আপনি? কিন্তু আপনারা? দেখুন, আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ হ্যাঁ, ও ফোনে কারোর সঙ্গে কথা বলছিল যেখানে দেখা হয়েছিল সেখানেই দেখা হবে, ওখানেই দাঁড়িয়ে থেকো। এসিপি স্যারের ফোন। হ্যাঁ স্যার। কি? ওকে স্যার, ইয়া। কি হয়েছে স্যার? নার্স আর ওয়ার্ড বয় অনন্যাকে নিয়ে পালিয়েছে হসপিটাল থেকে একটা অ্যাম্বুলেন্সে করে। কি করে পালালো? সেটাই তো। ওই অ্যাম্বুলেন্সটা না, 98NX009? হ্যাঁ স্যার, 3-3টে টোল এড়িয়ে পালিয়েছে। দেখতে হবে কে ওরা। সবাই সাবধানে, আশেপাশে ওরা থাকতে পারে। স্যার, অনন্যাও ওদের সাথে আছে, সাবধানে। হ্যাঁ স্যার। মাই গড, এ তো মারা গেছে। মনে হচ্ছে অমিতই একে মেরেছে। এই অমিতই হামলা করেছিল অনন্যার ওপরে হসপিটালে। ও মাই গড, কি হয়েছে? এ তো মরে গেছে। স্যার। হ্যাঁ সচিন। মাই গড। স্যার, এ তো সেই নার্স। নার্সকেও মেরে দিয়েছে? স্যার, এই ড্রাইভার আর নার্স দুজনেই লোভে পড়ে মারা গেছে। ওরা এটা বুঝতে পারেনি অমিতের মতন ছেলে কারোর হতে পারে না। স্যার, ও হয়তো অনন্যাকে এতক্ষণে মেরে ফেলেছে। না ফেডরিক, যদিও অনন্যাকে মারতেই চাইতো তাহলে এখানেই মেরে ফেলতো। ওকে অন্য কোথাও নিয়ে গিয়ে মারবে না, ও অনন্যাকে মারবে না। নিশ্চয়ই ও আশেপাশে কোথাও আছে, খুঁজতে হবে। চারদিকে খোঁজো,
ছড়িয়ে পড়ো। গ্যাস রানোর দাগ। সচিন, প্যাট্রিক, এই দেখো, কাউকে টেনে নিয়ে যাওয়ার দাগ, মানে আশেপাশেই নিয়ে গেছে। চলো। তুমি এখানে? হ্যাঁ, আমি। চিনতে পেরেছো আমাকে? তুমি তুমি হসপিটালে এসেছিলে না আমাকে মারার জন্য? হ্যাঁ, এসেছিলাম। প্লিজ প্লিজ আমাকে মেরো না, প্লিজ। তুমি তুমি আমার নাম কি করে জানলে? আমি সব কিছু জানি তোমার ব্যাপারে। তুমি প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। একই ভুল আমি দ্বিতীয়বার করতে পারবো না। একবার তোমাকে ছেড়ে দিয়ে না আমি খুব বড় ভুল করে ফেলেছি। আর আর তুমি তো আমার মৃত্যুর সমস্ত ব্যবস্থাই করে ফেলেছো, তাই না? না, আমি আমি তোমার কি করেছি? প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। আর কেন মারতে চাও আমাকে? না, তুমি তো আমার কোনোই ক্ষতি করনি, কিন্তু প্রিয়াকে মারার সময় তুমি আমাকে দেখে ফেলেছ। মনে আছে প্রিয়াকে, যে সেদিন বেকারিতে তোমার সঙ্গে ছিল? আমি আমি তোমাকেও মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তোমাকে মারিনি। তোমার নাম প্রিয়া নয় না, এই জন্য ছেড়ে দিয়েছি। প্লিজ আমাকে মেরো না। আমি আমি কাউকে দেখিনি। আমার আমার কিছু মনে নেই। আমার কিছু মনে নেই? সিআইডির লোকেদের আমার পেছনে লাগিয়ে দিয়েছো। বোকা ভাবো নাকি তুমি আমায়? আমি কাউকে তোমার পেছনে লাগাইনি। প্লিজ প্লিজ প্লিজ। প্লিজ আমাকে মেরো না, প্লিজ। তোমার সময় শেষ হয়ে গেছে। ধরো ওকে। পালাচ্ছিস কোথায় রে? স্যার, এই ও যে আমার বন্ধু প্রিয়াকে মেরেছে। আমি একে মেরে ফেললেই ভালো হতো। মেরে ফেলবি তুই? আর কজনের প্রাণ নিবি তুই? বল, কেন মেরেছিস তুই প্রিয়াকে? আমি প্রিয়াকে ভালোবাসতাম, ওর জন্য প্রাণও দিতে পারতাম। যদি ভালোই বাসতিস ওকে, তাহলে মারলি কেন? ও আমাকে বিয়ে করতে চায়নি, আমাকে নিয়ে ঠাট্টা করত। ঠাট্টা করত? কি নিয়ে ঠাট্টা করত? বলতো যে আমাকে দেখতে নাকি খুব কুৎসিত, আর কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না। এই জন্য ওর প্রাণ নিয়ে নিলি? হ্যাঁ, আর যে রূপ নিয়ে ওর এত গর্ব ছিল না, ওটাই কেটে দিয়েছি। আর বাকি সব মেয়েরা, তারা কি দোষ করেছিল? ওদেরকে কেন মারলি? কোনো মেয়ের নাম যদি প্রিয়া হতো না, আমার মাথায় রক্ত উঠে যেত ওই নাম শুনে। আর তাদেরকে তুই খুন করতিস? হ্যাঁ, এতগুলো নিরীহ মেয়েকে তুই খুন করেছিস। তোর তো ফাঁসি হবে, ফাঁসি।